চেন্নাই শহরের মাধবরাম লেকের অন্ধকার জলে ভেসে ওঠে পরিচয়হীন এক নারীর মুখ ঝলসানো বিকৃত মরদেহ। অন্যদিকে শহরের 3টি থানার সামনে 3টি বাক্সে ভর্তি মানুষের ঝলসানো শরীরের কাটা অংশ পাওয়া যায়, তবে কোনো বাক্সের মধ্যে মাথা নেই। প্রতিটি বাক্সের মধ্যেই অর্ধেক ঝলসানো 3টি মুখোশ পাওয়া যায়। আশ্চর্যজনকভাবে এই 2টি কেসই যে পুলিশ অফিসার তদন্ত করছিল, হঠাৎ করে সেও নিখোঁজ হয়ে যায়। তখনই শিবা নামে একজন ফেসিয়াল রিকনস্ট্রাকশন আর্টিস্ট এই কেসের তদন্ত শুরু করে। তদন্ত যতই সামনে আগায়, রহস্য ততই গভীর হতে থাকে। কে এই খুনি, কেন সে খুনের পর মর্দের সাথে আগুনে পোড়া মুখোশ রেখে যাচ্ছে? শিবা কি পারবে সেই খুনিকে ধরতে? পারলেও কিভাবে, জানতে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2024 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া রহস্য আর টুইস্টে ভরা মুভি রানাম আরাম থাপারেলের কথা। অন্ধ্রপ্রদেশের তারা ডিস্ট্রিক্ট, সময়টা রাত। পুলিশ জঙ্গলের মধ্যে একটি ডেড বডি পেয়েছিল, কিন্তু বডির মুখটি নষ্ট হয়ে গেছে। এই জন্য একজন ফেসিয়াল রিকনস্ট্রাকশন আর্টিস্টকে দিয়ে ওই ব্যক্তির একটি সম্ভাব্য স্কেচ তৈরি করা হয়। তবে তারপরও কোনো থানার কোনো মিসিং কমপ্লেনের সাথে ওই স্কেচের কোনো মিল না পাওয়ায় পুলিশ ওই ডেড বডিটিকে ডিসপোজ করে দিচ্ছে। এই ঘটনার কথা মনে রাখবেন। আপাতত এখান থেকে সিন চলে যায় এর কয়েক মাস পূর্বে। চেন্নাই মাধবরাম লেকের পাশে এক নারীর মৃতদেহ ভেসে উঠেছে। খবর পেয়ে সকাল হতেই পুলিশ এবং ফরেন্সিক টিম এসে কাজ শুরু করেছে। ইনি হচ্ছেন লোকাল থানার ইন্সপেক্টর রাজেন্দ্র। মেয়েটির মুখটি একদমই নষ্ট হয়ে গেছে। ফরেন্সিক সদস্যরা জানায়, বডিটি দেখে মনে হচ্ছে 4 থেকে 5 দিন আগে পানিতে ফেলা হয়েছিল, এই জন্যই মুখটি নষ্ট হয়ে গেছে। চেহারা দেখে আইডেন্টিফাই করার কোনো অপশনই নেই। এই জন্য রাজেন্দ্র কনস্টেবল ভাস্করকে তাদের ফেসিয়াল রিকনস্ট্রাকশন আর্টিস্ট শিবাকে ডাকতে বলে। আর এই হচ্ছে ফেসিয়াল রিকনস্ট্রাকশন আর্টিস্ট শিবা। তবে শিবা একজন ফেসিয়াল রিকনস্ট্রাকশন আর্টিস্টই নয়, পাশাপাশি সে একজন ক্রাইম রাইটার, মানে বিভিন্ন ক্রাইমের উপর নোবেল লিখে আর কি। শিবা তার কুকুর নিয়ে তার পুরনো গাড়ির মধ্যে শুয়েছিল। তখনই শিবার বন্ধু মদন কল করে জানায়, পুলিশ একটি কেসের বিষয়ে কল করছে, আমাদের এখনই যেতে হবে। এই জন্য শিবা ঘরে ফ্রেশ হতে যায়। তবে শিবার এই কারের মধ্যে ঘুমানোর পিছে একটি নির্দিষ্ট কারণ আছে, তা আমি আস্তে আস্তে বলবো। এখানে আমরা এটাও জানতে পারি, শিবা প্রকাশ নামে এক ব্যক্তির একটি কেস নিয়ে তদন্ত করছিল। মানে শিবা যেহেতু একজন ক্রাইম স্টোরি রাইটার, তাই শিবা পুলিশকে বিভিন্ন কেস সলভ করতে সাহায্য করে। শিবা আজই প্রকাশের ওই কেসটির তদন্ত শেষ করেছে। এই জন্য শিবা ওই সকল ডিটেলস নিয়ে সোজা ওই লোকেশনে চলে যায়। আর এরপর ওই ডেড বডির ফটো দেখে শিবা একটি সম্ভাব্য স্কেচও তৈরি করে। স্কেচ তৈরি শেষ হলে রাজেন্দ্র প্রকাশের কেসের বিষয়ে জানতে চাইলে শিবা বলে যে প্রকাশকে তারা খুনি হিসেবে ধরেছে সে আসল খুনি নয়। যে রবিকে খুনের কথা তারা বলছে, ওই রবি অনেক ঋণগ্রস্ত হয়ে পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় ছিল। এই জন্য সে অনলাইন থেকে একটি অর্ডার করে নিজের পরিবার সদস্যদের খুন করেছে, এরপর নিজেও আত্মহত্যা করেছে। আর প্রকাশ নামে যাকে তারা ধরেছে সেই মূলত ওই প্রোডাক্টটি ডেলিভারি দিতে এসেছিল। এই জন্য প্রোডাক্টের ডেমো দেখানোর সময় ওই মার্ডার ওয়েপনের মধ্যে তারও ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আর এভাবেই শিবা প্রকাশের কেসটি সলভ করে দিল। এখানে কাজ শেষ করে সন্ধ্যাবেলায় শিবা তার বন্ধু মদনকে নিয়ে একটি বারে যায়। মূলত প্রতিদিন সন্ধ্যা হতেই শিবাই বারে আসে। তবে কিছুক্ষণ আগে আমি কিন্তু বলেছিলাম শিবার কারে ঘুমানোর পিছনে একটি বিশেষ কারণ আছে। তাহলে চলুন এবার শিবার সম্পর্কে জেনে আসি। শিবা মূলত একজন কো ডিরেক্টর কাজ করত। একদিন একটি শুটিং সেটে শিবা কাব্যা নামে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাথে দেখা হয়। প্রথম দেখাতেই শিবা কাব্যাকে ভালোবেসে ফেলে। আর এরপর একসাথে কাজের সুবাদে তারা দুজনকে ভালোবেসে ফেলে। এরপর তারা দুজন বিয়েও করে। তবে আমি যে গল্পটা বলছি এটা 4 বছর আগের গল্প। বিগত 4 বছর যাবৎ শিবা প্রতিদিন এই বারে আসে আর ওই 4 বছর আগের একই স্টোরি শোনায়। মূলত 4 বছর আগে শিবার কাব্যা তাদের কার নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। ওই অ্যাক্সিডেন্টের পর কাব্যার মৃত্যু হয়। আর ওই অ্যাক্সিডেন্টের পর থেকেই শিবার ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া ডিসঅর্ডার দেখা দেয়, যে জন্য শিবা তার 2 বছরের স্মৃতি ভুলে গিয়েছিল, যার মধ্যে কাব্যাকে ভালোবাসার ওই দিনগুলো ছিল। ওই 2 বছরের স্মৃতিগুলো ফিরে পেতে ডক্টর শিবাকে বলেছিল বিগত বছরের সময় যে ঘটনাগুলো ঘটেছিল ওই ঘটনাগুলো বারবার মনে করতে। এই জন্য শিবার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, শিবা ওই কারের মধ্যে ঘুমাতে শুরু করে। এমনকি কাব্যার ডায়েরিতে কাব্যা যে গান লিখে রেখেছিল, শিবা প্রতিদিনই ওই গান গায়, কাব্যার স্কেচ তৈরি করে। এমনকি কাব্যাকে যারা যারা জানত ওই সব ব্যক্তির কাছে কাব্যের সম্পর্কে জানতে চায়, যেন ওই দিনগুলোর কথা সে আবার মনে করতে পারে। শিবা যেদিন কাব্যাকে বিয়ে করে বাড়ি ফিরছিল, ওই দিনই তাদের বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তবে শিবার ওই অ্যাক্সিডেন্টের বিষয়েও কিছু মনে নেই। আসলে পিছনের স্মৃতি মানুষকে কষ্ট দেয়, কিন্তু ভালোবাসা মানুষের স্মৃতিগুলো ভুলে যাওয়াটা যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র শিবার মতো ব্যক্তিরাই জানে। শিবাও তাই তার ভালোবাসার মানুষটার ওই স্মৃতিগুলো মনে করতে প্রতিনিয়ত স্ট্রাগল করে যাচ্ছে।
শিবা আজও মদনের সাথে ওই বিষয় নিয়ে আলোচনা করছিল। তবে ঠিক তখনই কয়েকজন গুন্ডা আচমকা শিবাদের উপর হামলা করে। মূলত শিবা ডেড বডি স্কেচ তৈরি করায় পুলিশ এখন খুনিকে সহজেই খুঁজে বের করতে পারবে। এই জন্য মূলত তারা শিবার উপর আক্রমণ করেছে। তবে শিবাও তাদের সাথে ফাইট শুরু করে। আর ফাইটের এক পর্যায়ে অতিরিক্ত স্ট্রেসের কারণে শিবার ট্রান্সের ইজেমিক অ্যাটাক হয়। মূলত শিবা যখনই অতিরিক্ত স্ট্রেসে থাকে তখনই এই অ্যাটাকটা হয়। আর এই অ্যাটাকটা যখনই হয় তখন শিবার মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে একটা মিনি স্ট্রোক হয়। এটা মূলত কয়েক মিনিটের জন্য স্থায়ী হয়। আর ওই সময়কালে শিবা কোনো কিছু দেখতেও পায় না বা কোনো কিছু অনুভবও করতে পারে না। সে একদম নিস্তব্ধ হয়ে থাকে, একদম কোমায় থাকার মতো আর কি। তবে শিবার ওই অ্যাটাকটা কেটে যাওয়া মাত্র শিবা আবার ওই গুন্ডাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এখান থেকে সিন চলে যায় শহরের একটি কবরস্থানে, যেখানে এক ব্যক্তি একটি কবর খুলে একটি মেয়ের লাশ বের করে মর্চুয়ারি ভ্যানে করে নিয়ে যায়। লোকটি ওই বডিটিকে জঙ্গলের মধ্যে থাকা একটি বাড়িতে নিয়ে যায়। আর কিছুক্ষণ পর থানার সামনে একটি কার্টুন রেখে আসে। এখান থেকে সিন চলে যায় পরবর্তী দিন। গতকালের ঘটনার জন্য সকাল হতেই মদন থানায় এসেছে। অন্যদিকে ভাস্কর থানার বাইরে যেতেই থানার সামনে ওই কার্টুনটি দেখে সবাইকে ডেকে আনে। আর রাজেন্দ্র এসে ওই কার্টুনটি ওপেন করে দেখে এই কার্টুনের মধ্যে একটি মানুষের দুটি কাটা পা দুটি একদমই পুড়িয়ে ঝলসে দেওয়া হয়েছে। পাশে অর্ধেক পর একটি মাস্ক পরে আছে। এটা দেখা মাত্রই পুলিশ রাস্তা বন্ধ করে দেয়। থানার ভিতরে বাইরে আশেপাশে যারা ছিল সবাইকে আটকে দেয়া হয়। এই জন্য মদন শিবাকে কল করে বলে যে আমি আসলাম কমপ্লেন করতে, আর পুলিশ আমাকে সাসপেক্ট মনে করে আটকে রেখেছে। মদন শিবাকে দ্রুত থানায় ডাকে। আর শিবাও সেখানে গিয়ে দেখে ফরেন্সিক সদস্যরা ওই কার্টুনে থাকা জিনিসপত্র আলামত সংগ্রহের কাজ করছে। বিভিন্ন মিডিয়া এসে ভিড় জমিয়েছে। তবে এরপরই থানায় খবর আসে শুধু এই থানার সামনে নয়, আরও দুটি জায়গায় দুটি বক্স পাওয়া গেছে, যার একটির মধ্যে দুটি কাটা হাত, আরেকটির মধ্যে বডি পাওয়া গেছে। তবে কোনো মাথা পাওয়া যায়নি। সবগুলো বক্সের মধ্যেই পোড়া দেহের অংশের সাথে একটি করে অর্ধেক পোড়া মাস্কও পাওয়া গেছে। 3 জায়গা থেকে 3টি বক্সে থাকা ওই কাটা অংশগুলো উদ্ধার করে মর্চুয়ারিতে নিয়ে আসা হয়। মাথা না থাকায় বোঝা যাচ্ছে না এটা কার বডি। তবে ডক্টর জানায় লোয়ার বডি দেখে বোঝা যাচ্ছে এটা একটা মুসলিমের বডি। রাজেন্দ্র এখন বুঝতে পারছে না সে কিভাবে কেস ফাইল করবে, কারণ বডিটি তো আগে আইডেন্টিফাই করতে হবে। তার জন্য তো মাথাও নেই। ডিএনএ টেস্ট করা ছাড়া আর কোনো অপশনও বাকি নেই। এই জন্য রাজেন্দ্র শিবাকে ডেকে বলে যে এই কেস সলভ করতে তুমি আমাদের সাহায্য করবে। স্নিফ আর ডগও যেন কোনো লিড না পায়, এই জন্য যে ব্যক্তি ওই বক্সগুলো ফেলে গেছে সে বডির উপর এক ধরনের স্প্রে করে দিয়েছে। রাজেন্দ্র বলে তুমি ভিতরে গিয়ে ওই বডি পার্টসগুলো পর্যবেক্ষণ করে দেখো কোনো ক্লু পাওয়া যায় কিনা। এই জন্য শিবা ভিতরে যায়। শিবা প্রত্যেকটি বডি পার্টস, বক্স এবং বক্সের মধ্যে পাওয়া অর্ধেক পোড়া ওই মাস্কের সব কিছুর ফটো তুলে নেয়। বডি পার্টসগুলো পর্যবেক্ষণ করে সে শিবা শুধু এটাই বলে কিলার যেহেতু বক্সটা থানার সামনে রেখে গেছে, তার মানে এতটুকু স্পষ্ট কিলার এর দ্বারা আমাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করছে। আর এখান থেকে ফিরেই শিবা ওই ফটোগুলোর প্রিন্ট আউট নিয়ে নিজের মতো করে তদন্ত শুরু করে। তবে মদন বলছিল শুধু শুধু এই কেসের পিছনে কেন পড়ে আছিস, এমনভাবে নৃশংস হত্যা, এই কেসের তদন্ত না করলে হয় না। শিবার কথা, রাজেন্দ্র স্যার যদি আমার হেল্প নাও চাইতো তারপর আমি এই কেসের মধ্যে ইনভলভ হতাম। অন্যদিকে রাজেন্দ্র রাত দিন ওই ডেড বডি তদন্তই করছে। রাজেন্দ্র বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু তথ্য পায়। রাজেন্দ্র এই কেস নিয়ে খুবই চিন্তিত ছিল। ঠিক তখনই ওই কার্টুনের মধ্যে যে অর্ধেক পোড়া মাস্ক পাওয়া গিয়েছিল, শিবা ওই মাস্কের ফুল একটি স্কেচ তৈরি করে রাজেন্দ্রকে একটি ফটো পাঠায়। ফটোটি দেখা মাত্রই রাজেন্দ্র শিবাকে কল করে শুধু বলে, দেখো শিবা, এই কেসে তোমার ইনভলভ হওয়ার প্রয়োজন নেই, তোমার তদন্ত করতে হবে না। শিবার কথা, কেন স্যার, কোনো সমস্যা? রাজেন্দ্র শুধু বলে সেটা তোমার বিষয় না, তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। বলেই রাজেন্দ্র শিবার কল কেটে দেয়। শিবা বুঝতে পারছে না হঠাৎ করে রাজেন্দ্র কেন তাকে এই কেস থেকে সরে যেতে বলছে। এরপরে রাজেন্দ্র জিপ নিয়ে বের হয়ে যায়। আর এখান থেকে সিন চলে যায় 2 দিন পর। ওই রাতে রাজেন্দ্র কল করার পর থেকে শিবা রাজেন্দ্রর সাথে কোনোরকম কন্ট্যাক্ট করতে পারছে না। এই জন্য শিবা রাজেন্দ্রর সাথে দেখা করতে থানায় আসে। আর এসে জানতে পারে গত 2 দিন যাবৎ রাজেন্দ্র মিসিং। কমিশনার অফিস থেকে ইন্সপেক্টর ইন্দুকে এই থানার ইনচার্জ হিসেবে পাঠানো হয়েছে। ইন্দু এখন ওই কেসগুলো তদন্ত শুরু করেছে। আবার একজন কনস্টেবল শিবাকে জানায় লেকের মধ্যে পাওয়া ডেড বডি যে কেস শিবা তৈরি করেছিল, চেন্নাই শহরে যতগুলো মিসিং কমপ্লেন রেজিস্টার হয়েছে কোনোটার সাথে ম্যাচ করেনি। শিবার কথা, এমন তো হতে পারে এই মেয়ের মিসিং কমপ্লেন রেজিস্টারি করা হয়নি। একদিকে বক্সের মধ্যে পাওয়া ওই বডি পার্টস, অন্যদিকে রাজেন্দ্র মিসিং। পুরো শহরে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সব দায়িত্ব এখন ইন্সপেক্টর ইন্দুর ঘাড়ে এসে পড়েছে। ইন্দু প্রথমেই রাজেন্দ্রর ফোন কল হিস্ট্রি বের করে দেখতে বলে রাজেন্দ্র কার কার সাথে কথা বলতো
এবং শেষ কাকে কল করেছিল। ইন্দুর সন্দেহ লেকের পাড়ে পাওয়া ওই ডেড বডি আর শহরের 3টি জায়গায় বক্সে পাওয়া ওই বডি পার্টসের এই কেসের সাথে রাজেন্দ্র মিসিংয়ের কোনো যোগসূত্র নিশ্চয় আছে। এই জন্য রাজেন্দ্র যে সকল গুরুত্বপূর্ণ কেস হ্যান্ডেল করেছে ইন্দু ভাস্করের কাছে ওই সকল কেস ফাইল চায়। এর মধ্যে বডির পোস্টমর্টেম রিপোর্ট এসে পড়ে, সাথে রাজেন্দ্রর ফোন কল হিস্ট্রি এসে পড়েছে। আর ওই স্টেটমেন্ট চেক করে দেখা যায় রাজেন্দ্র শেষ শিবার সাথে কথা বলেছিল। তাই ইন্দু পরবর্তী দিন শিবাকে থানায় ডাকতে বলে। অন্যদিকে শিবা বক্সের মধ্যে থাকা ওই সকল মাস্কের তথ্য বের করার চেষ্টা করছে। শিবা গুগল করে জানতে পারে এই মাস্কগুলো দ্বারা ডেড বডি বোঝানো হয়। শিবা পরবর্তী দিনে ইন্দুর সাথে দেখা করে ইন্দুকে ওই সকল বডি পার্টস এবং বক্সে থাকা ওই মাস্কগুলোর ফটো দেখিয়ে বলে 3টি বক্সের মধ্যে হাত পা এবং বডি পাওয়া গেছে। তাহলে মাস্কে যদি আমরা মাথা মনে করি 3টি বক্সের মধ্যেই 3টি আলাদা আলাদা মাস্ক পাওয়া গেছে। তার মানে এই বডি পার্টসগুলো এক ব্যক্তির নয়, 3জন আলাদা আলাদা ব্যক্তির বডি পার্টস কেটে 3টি বক্সের মধ্যে বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে। অবশ্য এরপরই ফরেন্সিক ডক্টর জানায় 3টি বডি পার্টসই 3জন আলাদা ভিকটিমের, যাদের বয়স 40 থেকে 50 বছরের মধ্যে হবে। এর মধ্যে যে হাত দুটো পাওয়া গেছে সে দুটো কোনো মহিলার হবে। আর এভিডেন্স মেটানোর জন্যই মূলত কিলার বডি পার্টসগুলো পুড়িয়ে দিয়েছে। ডক্টরের থেকে সবকিছু জানার পর ইন্দু শিবার কাছে জানতে চায় রাজেন্দ্রর সাথে তোমার যখন লাস্ট কথা হয়েছিল রাজেন্দ্র তোমাকে কি বলেছিল। শিবা বলে পিছের একটি কেসের বিষয়ে কথা বলেছিল। ইন্দু জানতে চায় তুমি কিভাবে তাকে হেল্প করতে। শিবা বলে আমি মূলত কেস ফাইল লিখতে সাহায্য করতাম। বিগত 10 দিনের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ইন্দুর কথা তারা যেহেতু এখানে বক্স রেখে গেছে তাহলে নিশ্চয়ই তার আগে থেকে তারা এখানে কোনো প্ল্যানিং করেছিল। তবে গত 10 দিনের ফুটেজের মধ্যে এমন কোনো প্ল্যানিংয়ের আলামতি দেখা যাচ্ছে না। আবার রাজেন্দ্র যে রাতে মিসিং হয়েছিল ওই রাতে থানা সিসিটিভি ফুটেজও মুছে দেওয়া হয়েছে। এমনকি কেস ফাইলের মধ্যে যে ফটোগুলো ছিল সেগুলো পাওয়া যাচ্ছে না। একমাত্র রাজেন্দ্র ওই কেস ফাইলগুলো হ্যান্ডেল করছিল। তাই ইন্দু ধারণা করছে হয় রাজেন্দ্র নিজে ওই সকল কিছু মুছে দিয়েছে, নয়তোবা যে রাজেন্দ্রকে কিডন্যাপ করেছে সে রাজেন্দ্রকে কিডন্যাপ করার পর সকল এভিডেন্স মুছে ফেলেছে। আবার রাজেন্দ্র যে সকল কেস হ্যান্ডেল করছিল সেই সকল কেসে শিবা রাজেন্দ্রকে হেল্প করছিল। এতে করে স্পষ্ট বোঝা যাচ্ছে শিবা রাজেন্দ্রকে ভালো করে জানে। তাই ইন্দু ও শিবাকে সাথে এই কেসগুলো তদন্ত করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে শিবার মনে পড়ে শিবা যে মেয়েটির স্কেচ তৈরি করেছিল তা চেন্নাই শহরের কোনো মিসিং কমপ্লেনের সাথে ম্যাচ করেনি। শিবাও ধারণা করছিল হয়তোবা ওই মেয়ের কোনো মিসিং কমপ্লেন রেজিস্টার হয়নি। শিবা তখন পিছে তদন্ত করা এবং এই থানায় রেজিস্টার করা বিভিন্ন কেস নিয়ে চিন্তা করছিল। ঠিক তখনই শিবার মনে পড়ে আজ থেকে 2 মাস আগে এক মহিলা থানায় কমপ্লেন করেছিল সে তার মেয়েকে কবরস্থানে কবর দেওয়ার পর ওই রাতে কবরস্থান থেকে তার মেয়ের বডি চুরি হয়ে গিয়েছিল। আবার যে মাছ পাওয়া গেছে ওই মাছগুলো ডেড বডির দিকে ইঙ্গিত করে। একজনের শিবার ধারণা ওই বডিটি হয়তোবা ওই মৃত মেয়েটির যার বডি কবরস্থান থেকে চুরি হয়েছিল। এই জন্য শিবা পরদিন সকাল হতেই থানায় গিয়ে ওই মেয়ের মায়ের রেজিস্টার করা ওই কেসের সম্পর্কে জানতে চায়, কারণ শিবার ধারণা ওই কেসের সাথে বর্তমানে কেসের কোনো না কোনো লিঙ্ক নিশ্চয় আছে। তবে ডেড বডি মিসিং হওয়ার কারণে ওই সময় কোনো এফআইআর রেজিস্টার করা হয়নি। তাই ইন্দু আগে এফআইআর রেজিস্টার করে আর ওই মেয়ের মাকে কবরস্থানে ডাকে। ইন্দু কবরস্থানে ওই নারীর সাথে কথা বলে ভাস্করকে কল করে শহরের অন্য সকল থানাতেও খোঁজ নিতে বলে যে অন্য কোনো থানায় এরকম কোনো ডেড বডি মিসিংয়ের কমপ্লেন রেজিস্টার হয়েছে কিনা। আর এরপরই বিভিন্ন থানায় তথ্য নিয়ে জানা যায় গত কয়েকদিনে পুরো শহর থেকে 8টি মেয়ে ডেড বডি মিসিং হয়েছে। আর শিবা যে স্কেচটি তৈরি করেছে এর মধ্যে একটি ডেড বডির সাথে ম্যাচ করেছে। সব থেকে রিসেন্ট যে ডেড বডি চুরি হয়েছে সেটা আজ থেকে 10 দিন আগের। এই জন্য ইন্দুরা ওই কবরস্থানে গিয়ে সেখানে সিসিটিভি পর্যবেক্ষণ করে। আর ওই ফুটেজের মধ্যেই কালো রঙের সেই মর্চুয়ারি ভ্যানটিকে দেখা যায়। তবে ওই মর্চুয়ারি ভ্যানের কোনো নম্বর প্লেট না থাকায় ভ্যানটিকে ট্রেস করার কোনো উপায় নেই। আবার অন্য থানা থেকে খবর আসে তাদের থানাতেও একই রকম একটি কেস রেজিস্টার হয়েছিল। তবে তারা যে বডিটি পেয়েছিল ওই বডির মধ্যে কোনো অর্গান ছিল না, সেটা এমবাম করা হয়েছিল। ইন্দুর এখন এটাই বুঝতে পারছে না কিলার এই ডেড বডি দিয়ে কী করছে। আর এমবামিংয়ের বিষয়ে আমি আরও একটি মুভিতে আপনাদেরকে বলেছিলাম বডির যে দ্রুত পচনশীল অর্গানগুলো রয়েছে এই পদ্ধতির মাধ্যমে বডি থেকে সেগুলো রিমুভ করে বডির মধ্যে ফরমালিন প্রবেশ করে দেওয়া হয় যাতে ওই বডিটি দীর্ঘ সময় পর্যন্ত নষ্ট না হয়। এরপরে আমাদের সেই কিলারকে দেখানো হয় কোনো একটি বডির এমবামিং করছে। এদিকে শিবা ইন্দুকে বুদ্ধি দেয় ওই মর্চুয়ারি ভ্যানের যেহেতু নম্বর নেই আমরা তো শহরের সকল মর্চুয়ারি ভ্যান ড্রাইভারদের জিজ্ঞাসাবাদ করতে পারি। সিন চলে যা পরবর্তী দিন। শহরের যত মর্চুয়ারি ভ্যান ড্রাইভার রয়েছে সবাইকে ডাকা হচ্ছে। আবার যে 8টি ডেড বডির কমপ্লেন রেজিস্টার হয়েছিল ওই 8টি ডেড বডি পোস্টমর্টম রিপোর্ট একত্র করে দেখা যায় সবগুলো এক। প্রতিটি বডি পানিতে পাওয়া গিয়েছে। এদের যখন কবর দেওয়া হচ্ছিল তখন এদের বডিতে অর্গান ছিল, কিন্তু চুরি যাওয়ার পর এদের বডিতে কোনো অর্গান পাওয়া যায়নি। কিন্তু ডেড বডির অর্গান দিয়ে কী করবে আর বডিগুলো প্রিজার্ভে বা কেন করতে যাবে? শিবা বা ইন্দু কেউই বিষয়টা বুঝতে পারছে না।
এদিকে যে সকল ভ্যান ড্রাইভারকে ডাকা হচ্ছে একে একে সবাইকে কবরস্থানের সিসিটিভি ফুটেজে থাকা ওই ভ্যানটিকে দেখানো হয়। আর এর মধ্যে এক বৃদ্ধ ব্যক্তি সিসিটিভি ফুটেজ দেখতে এসে মাস্কের ফটো দেখে বলে ওঠে, আমি তো ওই মাস্ক দেখেছি। লোকটি জানায় আজ থেকে 2 বছর আগে সে লিভ নেয় একজন অ্যাক্টিং ড্রাইভারকে ভ্যান দিয়ে গিয়েছিল। যাকে দিয়েছিল সে ভ্যানটি ফেরত দেওয়ার পর সে ওই ভ্যানের মধ্যে ঠিক একই রকম একটি মাস্ক দেখতে পেয়েছিল। এমনকি ওই ড্রাইভার তার 1 সপ্তাহ পরে সে ওই মাস্কটি নিয়েও গিয়েছিল। তার মানে এটি স্পষ্টই বোঝা যাচ্ছে এগুলো কোনো এক ড্রাইভারেরই কাজ। তাই যে সকল ড্রাইভার থানায় এসেছে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যে ড্রাইভারগুলো রয়েছে সব ড্রাইভারকে তাদের ড্রাইভিং লাইসেন্সের ফটো আপলোড করতে বলা হয়। বিভিন্ন জায়গায় থাকা ড্রাইভাররা তখন তাদের ড্রাইভিং লাইসেন্স আপলোড করে দেয়। আর এরপর ওই বৃদ্ধকে সেই ড্রাইভিং লাইসেন্সগুলো দেখালে তার ভিতর থেকে একটি ড্রাইভিং লাইসেন্স দেখে সে বলে এই লোকটাই 2 বছর আগে ওই মাস্ক নিয়ে গিয়েছিল, যার নাম কৈলাসাম। সাথে সাথে ইন্দু কৈলাসামের ফোন কল লোকেশন ট্রেস করে একটি কবরস্থানে চলে যায়, যেখানে দেখা যায় আজই একটি মেয়েকে এখানে কবর দেওয়া হচ্ছে। কৈলাসামও এখানেই ছিল। ইন্দুরাও দূর থেকে কৈলাসামকে ফলো করছে। ইন্দুরা ওই কৈলাসামকে ফলো করতে করতে জঙ্গলের ভিতরে থাকা তার সেই বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। এর মধ্যে ইন্দুর টিমও পৌঁছে গেলে ইন্দু সবাইকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করি বাড়ির পাশে ডাম্প করা সেই মর্চুয়ারি ভ্যানটি দেখতে পায়। তার মানে যাকে তারা খুঁজছে সে কৈলাসামি। অন্যদিকে শিবা চিন্তা করছে রাজেন্দ্র মিসিং হওয়ার পর সিসিটিভি ফুটেজ ডিলিট করা হয়েছে। থানার সামনে তো পাওয়া গেছে মানুষের কাটা মরদেহ, কিন্তু লেকে তো মেয়েটির আস্ত মরদেহ পাওয়া গিয়েছিল। এতে করে শিবা বুঝতে পারে লেকে যে ডেড বডি পাওয়া গিয়েছে আর থানার সামনে বক্সের মধ্যে যে কাটা অংশগুলো পাওয়া গিয়েছে এই দুইটা ভিন্ন কেস। শিবার সাথে সাথে বাইক নিয়ে কৈলাসামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিন্তু এতক্ষণে ইন্দুরা কৈলাসামের বাড়ির মধ্যে প্রবেশ করে ফেলেছে। আর কৈলাসামে ইন্দুদের দেখা মাত্রই বাড়ির পিছনে দরজা দিয়ে পালিয়ে যায়। এরপর ইন্দুরা ঘরের মধ্যে গিয়ে যেটা দেখতে পায় তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না, কারণ পুরো ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় মেয়েদের ডেড বডি পড়ে আছে। প্রত্যেকটি মেয়েকে এমবাবিং করে তাদের ভিতরের অর্গানগুলো বের করে ভালো পোশাক পরিয়ে তাদেরকে সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে। আবার নিচের ঘরের মধ্যে এমবাবিং করার সকল সরঞ্জামও পাওয়া যায়। এদিকে কৈলাসাম পালানোর সময় শিবার সামনে পড়ে যায়, তাই শিবা কৈলাসামকে ধরার চেষ্টা করে। তবে হঠাৎ করে শিবার আবার সেই অ্যাটাক হয়। শিবা একদমই নিস্তব্ধ হয়ে যায় আর কৈলাসামও সেই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপরই ভাস্কর সে শিবাকে জাগায়। এতক্ষণ ইন্দু এসে পড়েছে। ইন্দু আশেপাশে সকল চেকপোস্ট এবং স্টেশনে কৈলাসামের ফটো পাঠিয়ে দিতে বলে। এরপরে শুরু হয় চিরুনি তল্লাশি। শহরের প্রত্যেকটি চেকপোস্টে কৈলাসামকে খোঁজা হচ্ছে, কারণ সকালের মধ্যে কৈলাসামকে ধরতে না পারলে ও হয়তোবা শহরের বাইরে চলে যেতে পারে। তবে পরবর্তী দিন সকাল হতেই শহরের অন্য একটি থানার এরিয়াতে সেম একই রকম একটি বক্স পাওয়া যায়। তবে এবার এই বক্সের মধ্যে কোনো হাত বা পা নেই। এবার পোড়া মাথা আর সাথে একই রকম একটি মাস্ক রাখা রয়েছে। পাওয়া মাত্রই তারা ইন্দুকে বিষয়টি জানিয়ে দেয়। ইন্দুর সাথে সাথে শিবাকে ডেকে ওই মাথার ফটো দেখে একটি স্কেচ তৈরি করতে বলে। শিবাও কাজে লেগে যায়। তবে শিবা যে স্কেচটি তৈরি করে সেটা দেখার পর সবার চোখ কপাল উঠে যায়, কারণ শিবা তো কৈলাসামের স্কেচ তৈরি করেছে। যে কৈলাসামকে তারা খুঁজে বেড়াচ্ছে সেই কৈলাসামের মাথা সেখানে কিভাবে পাওয়া গেল? ইন্দুদের ধারণা কৈলাসাম এগুলো করছে। তাহলে কৈলাসামকে কে খুন করলো? আর এই খবর পুরো শহরের মিডিয়াতে ছড়িয়ে পড়ে যে পুলিশ যাকে খুনি সন্দেহ করে খুঁজছে সেই ব্যক্তিকে কেউ খুন করেছে। এখন কেসটি আরও বেশি কমপ্লিকেটেড হয়ে গেল। কমিশনার ইন্দুকে ফোন করে বলে দেয় যত দ্রুত সম্ভব সলিউশন বের করো, না হলে কেসটি সিবিসিআইডির কাছে চলে যাবে। কমিশনার ইন্দুকে 1 সপ্তাহ সময়ও দিয়ে দেয়। কিন্তু ইন্দুই বা এখন কী করবে? কারণ ইন্দুরা যাকে সন্দেহ করে খুঁজছিল সেই খুন হয়েছে। একটা রহস্য খুঁজতে গিয়ে নতুন এক রহস্য সামনে এসে পড়েছে। এই জন্য ইন্দু পরবর্তী দিন শিবার সাথে দেখা করে এবং শিবাকেও সবকিছু বুঝিয়ে বলে। গতকাল শিবা স্কেচ তৈরি করার যে ঘটনা ঘটেছে তাতে শিবাকে এই কেসের সাথে রাখা যাচ্ছে না, তাই ইন্দু শিবাকে একটু দূরে থাকতে বলে। তবে ইন্দু শিবার কাছে জানতে চায় কৈলাসাম তোমার হাত থেকে কীভাবে বাঁচল? শিবা তখন তার অ্যাটাকের বিষয়টি বলে যে ওই সময় আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, সেই সুযোগ নিয়েও পালিয়েছে। তবে শিবা জানায় ওই সময় কৈলাসামকে সে অন্য কারোর সাথে যেতে দেখেছে, মানে কৈলাসামকে কেউ পালাতে সাহায্য করেছিল। ইন্দুর কথা কেউ যদি পালাতে সাহায্যই করবে তাহলে পরদিন সকালে কেন ওর মাথা পাওয়া গেল? শিবার কথা 2টি কেসে আমরা সিসিটিভি ফুটেজে ওই একই মর্চুয়ারি ভ্যান দেখেছিলাম। আর ওই বৃদ্ধ চালকের মতে কৈলাসামই ডেড বডিগুলো চুরি করত। হয়তো কৈলাসাম এই কাজে একা নয়, ওর সাথে আর কেউ রয়েছে। তাই কৈলাসামকে আমরা ধরতে পারলে ওই লোকটা হয়তো ধরা পড়ে যেত। এই জন্য সে নিজেকে গোপন রাখতে কৈলাসামকে খুন করতে পারে। আর এরপরে আমাদের আসন্ত নামে এক ব্যক্তিকে দেখানো হয়। আমরাও দেখতে পাই কৈলাসাম শুধু বডিগুলো এনে দিত, বাকি সকল কাজ মানে এমবাবিং করা, ওই মেয়েদের বডিগুলোকে সাজানো সব কিছুই আসন্তের কাজ ছিল।
প্রতিবারই শহরে যখন কোনো মেয়ে মারা যেত, কৈলাসাম আসমানকে সেই খবর দিত, আর ওই রাতেই তারা দুজন মিলে সেই ডেড বডি চুরি করত। এমনকি যে রাতে ইন্দুরা কৈলাসামকে ধরতে ওই বাড়িতে গিয়েছিল, ওই সময় কৈলাসামের সাথে আসমান তো সেখানে ছিল। কিন্তু ইন্দুদের ওয়াকিটকি শব্দ পেয়ে কৈলাসামের আগেই আসমান সেখান থেকে পালিয়ে গিয়েছিল। কৈলাসাম আসমানদের পিছে পিছে পালাচ্ছিল, আর শিবা যখন কৈলাসামকে ধরার চেষ্টা করে, আসমান পাশেই ঝোপের আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। তাই আসমানকে হয়তো বা কৈলাসামকে ওখান থেকে পালাতে সাহায্য করেছে, আর নিজে যাতে ধরা না পড়ে প্রমাণ মেটানোর জন্য কৈলাসামকেও একই প্যাটার্নে খুন করেছে। সিন চলে যায় রাতে। ইন্দু শিবাকে কল করে না পেয়ে ভাস্করকে শিবার বাড়িতে গিয়ে শিবাকে ডাকতে বলে। এই জন্য ভাস্কর স্কুটি নিয়ে শিবার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। আসমানকেও দেখা যায় থানার সামনে চায়ের দোকানে বসে অপেক্ষা করছিল। তাই ভাস্করকে বের হতে দেখে আসমান তো তার পিছু করে। সিন চলে যায় শিবার বাড়িতে। ভাস্কর শিবার বাড়িতে এসে শিবাকে বোঝানোর চেষ্টা করছিল, উপরের চাপের কারণে ম্যাডাম তোমাকে দূরে থাকতে বলেছিল, তবে এখন আবার তোমাকে প্রয়োজন, তাই সবকিছু ভুলে থানায় চলো। ঠিক তখনই মুখে রুমাল বাঁধা কোনো এক ব্যক্তি শিবার ভাস্কর উপর হামলা করে। সে প্রথমে ভাস্করের মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয়, আর এরপর শিবার সাথে তার প্রচণ্ড ফাইট হয়। এক পর্যায়ে লোকটি যখন শিবার সাথে পেরে উঠতে পারছিল না, তখন সে দেয়াল টপকে পালিয়ে যায়। আর এরপরে শিবা মদনকে দিয়ে ভাস্করকে নিকটস্থ একটি হসপিটালে পাঠিয়ে দেয়। এরপর শিবা চিন্তা করে, ভাস্করই তাকে বলেছিল রাজেন্দ্র 2 দিন যাবৎ মিসিং। কেউ থানার সিসিটিভি ফুটেজ এবং ফাইলে থাকা ফরেন্সিক রিপোর্টগুলো সরিয়ে দিয়েছিল। শিবার ধারণা এই কাজগুলো বাইরে থেকে এসে কেউ করতে পারবে না, নিশ্চয়ই থানার ভিতর থেকে কোনো না কোনো সাহায্য করা হয়েছে। এরপর শিবা ঘরে ফিরে একটি খামের মধ্যে বারকোড দেখে শিবার মনে পড়ে শিবারা থানার সামনে যে বক্স পেয়েছিল, ওই বক্সের গায়েও এরকম একটি বারকোড ছিল। এরপর শিবা ওই বারকোডের সন্ধান শুরু করে এবং জানতে পারে কোনো একটি কোম্পানি থেকে কেউ এটি অর্ডার করেছিল। শিবা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তথ্য নিতে শুরু করে। একদিকে ইন্দু নিজের মতো করে তদন্ত করছে, অন্যদিকে শিবা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওই কার্টুনটিকে পারচেজ করেছিল ওই ব্যক্তির তথ্য নেওয়ার চেষ্টা করছে, কারণ যেই ব্যক্তি সেই প্রোডাক্টটি কিনেছে সেই হয়তো কিলার হতে পারে। শিবা কয়েক জায়গায় তথ্য নিয়ে একটি অ্যাপার্টমেন্টে যায়, আবার সেখান থেকে একটি কবরস্থানে যায়। বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে শিবা এই কেসটি সলভ করার জন্য চেষ্টা করছে। এভাবে কয়েকদিন কেটে যায়। এর মধ্যে একদিন ইন্দু শিবাকে কল করে। শিবা তখন অন্ধ্রপ্রদেশে একটি লাশের স্কেচ তৈরি করছিল, মানে যে দৃশ্যটা আমরা মুভির প্রথমে দেখেছিলাম এই সেই দৃশ্য। ইন্দু মূলত এই কেসের বিষয়ে শিবার সাথে কিছু আলোচনা করতে চাচ্ছিল, তাই শিবা বলে আমি তখন অন্ধ্রপ্রদেশে আছি, কাল সে কথা বলবো। সিন চলে যায় পরবর্তী দিন। শিবা থানায় আসতেই শিবার মাথায় আঘাত দেখে ইন্দু জানতে চায় তোমার মাথায় কি হয়েছে। শিবা তখন বাইক অ্যাক্সিডেন্টের কথা বলে। ইন্দু বলে এই কেসটা যতই তদন্ত করছি ততই কনফিউশন বাড়ছে। শিবা তখন ইন্দুকে একটি কেস ফাইল দিয়ে বলে কিলারকে আমি খুঁজে বের করছি, আপনি এটা পড়ুন, আমি বাইরে অপেক্ষা করছি। শিবার কথা মতো ইন্দু ওই ফাইল পড়তে শুরু করে। এই ফাইলে মূলত শিবা কালকি নামে এক মেয়ের কথা বলেছে, যে একসময় এবিল হসপিটালের লেবার অ্যান্ড ডেলিভারি নার্স হিসেবে চাকরি করত। কালকির আদিনী নামে 12 বছরের একটি মেয়েও ছিল, তবে কালকির হাজব্যান্ড নেই। যেদিনই কালকির লেবার ইউনিটে কোনো বাচ্চা জন্ম হতো, কালকি আদিনীর জন্য একটি করে মাছ কিনে আনত, আর আদিনী ওই মাছগুলো তার অ্যাকোয়ারিয়ামে রেখে দিত। মা মেয়ে দুজন অনেক সুখেই দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন স্কুলে যাওয়ার আগে আদিনী তার মাকে বলছিল, মা আমাকে দেখতে কি তোমার ছোটবেলার মতো মনে হয়? কালকি হ্যাঁ বললে আদিনী বলছিল, আমার চোখটা তোমার মতো, কিন্তু নাকটা বাবার মতো। এত বছর পর আদিনীর মুখে বাবার কথা শুনে কালকি একটু ইমোশনাল হয়ে পড়ছিল। এরপর কালকি যখন আদিনীকে স্কুলে ড্রপ করতে যাচ্ছিল, পাশে একটি অ্যাপার্টমেন্ট দেখে আদিনী বলছিল, মা আমরা কি এখানে একটি ফ্ল্যাট কিনতে পারি না? রাতের বেলা আদিনী লক্ষ্য করে কালকি মন খারাপ করে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আদিনী বিষয়টা বুঝতে পেরে কালকির হসপিটালের কলিগ সারিতাকে কল করে এবং কালকির বিষয়ে বলে যে মা খুব একাকিত্ব ফিল করছে। সরিতাও আদিনীর কথা শুনে বুঝতে পারে আদিনী মূলত কী বোঝানোর চেষ্টা করছে। আর পরবর্তী দিন কালকে হসপিটালে গেলে সরিতা কালকিকে বোঝায় যে গতকাল রাতে আদিনী আমাকে কল করেছিল। ওর কথা মনে হলো তুমি যে স্বামী ছাড়া একাকিত্বে ভুগছ সেটাও ফিল করতে পারছে। মনে হচ্ছিল তোমার মা তোমার জন্য চিন্তা করছে। আর সরিতার মুখে এসব শুনেই কালকি ওই রাতেই আদিনীর সাথে এই বিষয় নিয়ে কথা বলে। তবে কালকে আদিনীকে বোঝায় তোমার হয়তো মনে হতে পারে তোমার বাবা না থাকায় আমি হয়তো একাকিত্বে ভুগছি বা কষ্টে আছি, এমনটা কিছুই না, আমার জন্য শুধু তুমি যথেষ্ট। আদিনীও এটা বুঝতে পেরে কালকিকে কথা দেয় সে আর ভবিষ্যতে এমন কিছু বলবে না। সিন চলে যায় পরবর্তী দিন। আদিনী আর কালকি দুজনেই বের হচ্ছিল। তখন আদিনী কালকিকে বলে, মা কাল তো আমার জন্মদিন, তুমি আমাকে কি গিফট করবে? কালকি বলে সেটা না হয় সারপ্রাইজ হিসেবেই থাক, কিন্তু আদিনীর আর তর্স হচ্ছে না। এই জন্য কালকি শুধু বলে তুমি যেটা চেয়েছিলে সেটাই তুমি পাবে। আর এরপরে আমরা দেখতে পাই আদিনী যে অ্যাপার্টমেন্টের কথা বলেছিল কালকি সেই অ্যাপার্টমেন্টে আদিনীর জন্য একটি ফ্ল্যাট কিনেছে।
এমনকি আদিনীকে সারপ্রাইজ দিতে ফ্ল্যাটের মধ্যে সকল জিনিসপত্র গোছাচ্ছিল। তখনই একজন কল করে জানায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে আদিনীর অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা ওকে গভর্নমেন্ট হসপিটালে নিয়ে যাচ্ছি। কালকে বলে গভর্নমেন্ট হসপিটালে না নিয়ে ওকে এবিল হসপিটালে নিয়ে যান, আমি এখনই আসছি। কথা মতো তারা আদিনীকে এবিল হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে কালকিও এসে পড়ে। হসপিটালের মালিক ডক্টর সুরেশ কালকিকে জানায় আদিনের ব্রেনে রক্তপাত হয়েছে, ইমার্জেন্সি সার্জারি করতে হবে, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো। ডক্টরের এই কথায় কালকি সরিতাকে এখানে রেখে প্রার্থনা করতে চার্চে যায়। তবে চার্চে ঢোকার ঠিক আগ মুহূর্তেই সরিতা কল করে জানায় আদিনী আর বেঁচে নেই। শোনা মাত্রই কালকি পাগলের মতো ছুটে আসে। তবে তার আগেই আদিনীর বডি মর্চুয়ারিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কালকি সোজা মর্চুয়ারিতে চলে যায়। কালকি বিশ্বাসই করতে পারছে না তার আদিনী মারা গেছে, তাই কালকি আদিনীকে জাগানোর চেষ্টা করে যাচ্ছিল। তখনই হঠাৎ আদিনী শ্বাস নিয়ে ওঠে। কালকেও বুঝতে পারে আদিনী এখনও জীবিত, তাই কালকি আদিনীকে কোলে তুলে আবার হসপিটালের ভিতরে নিয়ে যায়। কালকি ডক্টর সুরেশকেও জানায় ও শ্বাস নিয়েছে, ও জীবিত। তারপর কেন আপনারা ওকে মর্গে পাঠিয়েছিলেন? অবশ্য শরীরটা চেক করে দেখে পাস নেই, মানে আনতে আনতে মারা গেছে। জীবিত মানুষকে মৃত ভেবে মর্গে পাঠিয়েছিল, এটা জানাজানি হলে হসপিটালে সমস্যা হবে। তাই ডক্টর সুরেশ আর তার ওয়াইফ ডক্টর নির্মলা কালকিকে ভিতরে গিয়ে কথা বলার অনুরোধ করছিল। এতে করে কালকিও বুঝতে পারে তারা লুকানোর চেষ্টা করছে। তাই কালকি সরিতাকে নিয়ে সোজা থানায় চলে যায়। ওই সময় রাজেন্দ্র এই থানাতেই ছিল। ভাস্কর কালকির কমপ্লেনটি রেজিস্টার করলে রাজেন্দ্র ডক্টর সুরেশকে কল করে। কমপ্লেনের বিষয়টি জানার পর সুরেশ রাজেন্দ্রকে হসপিটালে এসে কথা বলতে বলে। এই জন্য রাজেন্দ্র কালকিদের থানায় বসিয়ে রেখেই হসপিটালে চলে যায়। ডক্টর সুরেশ আর ডক্টর নির্মলা তাদের হসপিটাল বাচ্চাদের যে কোনো কিছুই করতে প্রস্তুত ছিল। তাই লোভে পড়ে রাজেন্দ্র বুদ্ধি দেয় একটাই উপায় আছে, পুরো মর্চুয়ারি পুড়িয়ে দিন, বডি পুড়ে গেলে কোনো এভিডেন্সই থাকবে না। এদিকে কালকির বারবার আদিনীকে দেখতে ইচ্ছা করছে, তাই কালকি সরিতাকে রেখে হসপিটালে ফিরে এসে দেখে মর্চুয়ারিতে আগুন জ্বলছে। যে মেয়েটার সুন্দর দেহটা সে রেখে গিয়েছিল তার বডিটা এমনভাবে পুড়ে গেছে আইডেন্টিফাই করার কোনো সুযোগও নেই। কালকি আদিনীর এই মৃত্যুটা একদমই মেনে নিতে পারছিল না। এই জন্য আদিনীর জন্য যে ফ্ল্যাটটি কিনেছিল ওই অ্যাপার্টমেন্টের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহরণ করে। এই ছিল কালকি আর আদিনীর গল্প। ফাইল পড়ে সব কিছু জানার পর ইন্দু শিবাকে বলে আমিও ইনকোয়ারি করে জানতে পারলাম যে 3 জনের বডি পার্টস পাওয়া গেছে তারা হচ্ছে ডক্টর নির্মলা, ডক্টর সুরেশ আর তাদের হসপিটালের স্টাফ আসলামের। কিন্তু কালকি তো আর বেঁচে নেই। আদিনীর মৃত্যুর জন্য যারা দায়ী ছিল তাদেরকে কে মারছে? শিবা বলে কালকি নিজেই। কালকি আত্মহরণের চেষ্টা ঠিকই করেছিল, কিন্তু কালকি যে মারা গিয়েছে তার কোনো প্রমাণ নেই, ডেড বডি পর্যন্ত পাওয়া যায়নি। তাই আদিনীর খুনের জন্য যারা দায়ী ছিল কালকি তাদেরকে খুঁজে খুঁজে খুন করছে। ইন্দু বলে ডক্টর সুরেশ আর নির্মলার একমাত্র সন্তান আশান্ত কিছুদিন যাবৎ মিসিং, তাই শিবার ধারণা আশান্ত কোনোভাবে এর সাথে ইনভলভ থাকতে পারে। তাই কালকির নেক্সট টার্গেট রাজেন্দ্র আর আশান্ত, এমনকি ভাস্কর টার্গেট থাকতে পারে। তাই সকল থানাতে কালকি আর আশান্তের ফটো পাঠিয়ে দেওয়া হয়। বিভিন্ন চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে। এর মধ্যে সাইবার সেল থেকে জানায় রাজেন্দ্রর ফোন অন হয়েছে, তাই লোকেশন ট্রেস করে ইন্দুরা সেই লোকেশন উদ্দেশ্যে বেরিয়ে যায়। তবে ভাস্কর কেন যেন খুবই চিন্তিত। এখান থেকে সিন চলে যায় সেই ঘটনার রাতে। হসপিটাল থেকে চুক্তি করে ফিরে রাজেন্দ্র ভাস্করকে বলছিল কালকির বাড়িতে গিয়ে কালকির সিগনেচার নিয়ে কেসটি ক্লোজ করে দিতে। তবে ভাস্কর গিয়ে দেখে কালকি ঝাঁপ দিয়েছে। তবে ওই ঘটনায় কালকি তখন মারা যায়নি। ভাস্কর তখন কালকিকে বাঁচিয়ে অন্য একটি জায়গায় নিয়ে যায় এবং কালকিকে জানায় ডক্টর সুরেশ, ডক্টর নির্মলা, তাদের ছেলে আশান্ত, সেখানে স্টাফ আসলাম, মর্চুয়ারি স্টাফ কৈলাসাম এবং ইন্সপেক্টর রাজেন্দ্র এরা সবাই আদিনীর মৃত্যুর জন্য দায়ী। সবথেকে শকিং বিষয় হচ্ছে কৈলাসামের ডেড বডির সাথে ফিজিক্যাল করার অভ্যাস ছিল, যেটা দেখে দেখে আশান্ত তাই করত। মূলত 90-এর দশকের সময় এক নায়িকাকে কৈলাসাম প্রচণ্ড পছন্দ করত, কিন্তু তার ধারে কাছে যাওয়ার কোনো সুযোগ ছিল না। একদিন সেই নায়িকার মৃত্যুর পর তার বডি কৈলাসামের কাছে আসে। তখন কৈলাসাম নিজেকে কন্ট্রোল করতে না পেরে এটা করেছিল। তখন থেকে কৈলাসামের অভ্যাসে পরিণত হচ্ছে, আর আশান্ত ধীরে ধীরে এর প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়েছে। তাই যখনই মর্গে কোনো মেয়ের ডেড বডি আসে কৈলাসাম আশান্তকে খবর দেয়, আর দুজন মিলে মুখোশ পরে এই কাজগুলো করে। এমনকি আসলাম নামে এক কর্মচারী আশান্তের ওই দৃশ্যগুলো ভিডিও করে তাদের ব্ল্যাকমেল করে টাকা আদায় করত। ওই দিনও আদিনীর ডেড বডিতে মর্চুয়ারিতে নেয়ার পর কৈলাসাম আর আশান্ত একই কাজ করেছিল। আর পরবর্তীতে রাজেন্দ্র এলে সুরেশ আর নির্মলা আশান্তের বিষয়টি খুলে বলে যে ওর নার্কোফেলিয়া আছে, যে কোনো মূল্যে আপনি আমাদের বাঁচান। এরপরে মূলত রাজেন্দ্রর প্ল্যান মতো মর্চুয়ারিতে আগুন দেয়া হয়েছিল। এরপর 4 বছর কেটে যায়। হঠাৎ এক রাতে
ভাস্কর কৈলাসামকে দেখতে পায়। তবে রাজেন্দ্র যেহেতু আগে থেকে কৈলাসামকে চিনত, তাই রাজেন্দ্র তাকে ছেড়ে দিয়েছিল। আবার কৈলাসামের ভ্যানের কোনো নম্বর ছিল না, এই জন্য কালকিরা কৈলাসামকে খুঁজেও বের করতে পারছিল না। তবে কালকি কৈলাসামের ভ্যানের মতো একই রকম একটি ভ্যান জোগাড় করে দিতে বললে ভাস্কর একই রকম একটি ভ্যান জোগাড় করেও দেয়। আর এরপরই কালকি সরিতা এবং ভাস্করকে নিয়ে প্রথমে ডক্টর সুরেশ, নির্মলা আর আসলামকে তুলে নিয়ে তাদেরকে খুন করে আগুনে জ্বালিয়ে তাদের বডি পার্টসগুলো কেটে বিভিন্ন জায়গায় ফেলে এসেছিল। কালকি মূলত কৈলাসামকে পাচ্ছিল না, তাই কালকি প্ল্যান করে থানার সামনে একটি বক্স ফেলে, কারণ রাজেন্দ্র সিসিটিভিতে ওই ভ্যানটি দেখা মাত্রই কৈলাসামকে সন্দেহ করবে আর সে নিজেই কৈলাসামকে খুঁজে বের করবে। তবে রাজেন্দ্র ওই সময় কার্টুনের গায়ের বারকোড দেখে অ্যাড্রেস বের করে আগেই জানতে পেরেছিল ওই কার্টুনটা ভাস্কর অর্ডার করেছিল। আর রাজেন্দ্র যখন ভাস্করকে ধরে ফেলেছিল, ওই মুহূর্তে কালকিরা রাজেন্দ্রকে অপহরণ করে আর ভাস্কর থানা থেকে সকল এভিডেন্স মুছে ফেলে। কালকি চাইলে রাজেন্দ্রকে মেরে ফেলতে পারত, তবে কালকি চাচ্ছিল রাজেন্দ্রকে সে সবার পরে মারবে, কারণ একজন পুলিশ অফিসার নিখোঁজ থাকলে ডিপার্টমেন্ট গুরুত্ব দিয়ে তাকে খুঁজবে। আর এখানে আমরা এটাও দেখতে পাই, কৈলাসাম আর আসন্ত মিলে যেখানে ওই মেয়েদের বডি নিয়ে রাখত, কালকি কৈলাসামকে ধরতে সেখানেও গিয়েছিল। তবে তখনই ইন্দুরা এসে পড়ার কারণে কালকিরা সেখান থেকে পালিয়ে যায়। এমনকি কৈলাসামকে ধরতে গিয়ে শিবার যখন অ্যাটাক হয়েছিল, তখন কালকিরাই কৈলাসামকে তুলে নিয়ে গিয়েছিল। তার মানে শুরু থেকে ভাস্কর কালকিকে সাহায্য করে আসছে। সিন চলে আসে প্রেজেন্টে। কিছুক্ষণের মধ্যেই ইন্দুরা ওই লোকেশনে পৌঁছে যায়। তবে সেখানে গিয়েই কার্টুনের মধ্যে একটি পোড়া মাথা দেখতে পায়। পাশেই রাজেন্দ্র ফোনটি রেখে গেছে। ইন্দু ধারণা করে এটা রাজেন্দ্রর মাথা হতে পারে, তাই ইন্দু শিবাকে কল করে দ্রুত এখানে আসতে বলে। এদিকে ভাস্কর চিন্তা করছে, কালকে তো সবার পর রাজেন্দ্রকে মারতে চেয়েছিল, তার রাজেন্দ্রকে আগে কেন মারল, আর কালকে আর সরিতাই বা এখন কোথায়। কিছুক্ষণের মধ্যে শিবা এসে পড়লে ইন্দু শিবাকে ওই মাথার ফটো দেখে একটি স্কেচ তৈরি করতে বলে। আর এখানে আসে নতুন টুইস্ট। আমাদেরকে দেখানো হয় শিবা বারকোডে খোঁজ করতে গিয়ে ভাস্করের বিষয়ে জানতে পেরেছিল। এরপর থেকে শিবা ভাস্করকে ফলো করে বিভিন্ন জায়গায় গিয়ে ওই কেস সম্পর্কে তদন্ত করেছে। এমনকি এক রাতে ভাস্করকে ফলো করতে করতে শিবা এই বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর এখানে এসেই সে রাজেন্দ্রকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায়। শিবা তখন রাজেন্দ্রকে বাঁচানোর চেষ্টা করছিল। তবে তখনই কালকে এসে শিবাকে পুরো ঘটনার কথা খুলে বলে যে আসলে রাজেন্দ্ররা কি করেছিল। তবে তাদের কথার মধ্যেই আশান্ত এসে আচমকা হামলা করে। শিবা তখন আশান্তের সাথে ফাইট করে যাচ্ছিল। তবে শিবাও স্ট্রেসের কারণে একসময় ওই অ্যাটাকের শিকার হলে ওই সুযোগে আশান্ত রাজেন্দ্রকে মুক্ত করে দেয়। এরপর আশান্ত কালকির পেটে ছুরি মেরে কালকিকে হত্যা করে। তবে শিবাকে খুন করার আগেই শিবা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় শিবা দুজনের সাথে ফাইট করে দুজনকেই খুন করেছিল। এরপর শিবা হরিতার সাহায্য নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে রাজেন্দ্র ডেড বডি অন্ধ্রপ্রদেশের চিত্তরে নিয়ে আসে। কারণ শিবা ভালো করে জানে পুলিশ যখন বডি আইডেন্টিফাই করতে পারবে না, তখন একজন স্কেচ আর্টিস্ট ডাকবে, আর তাকে দিয়ে বানানো স্কেচের সাথে মিসিং কমপ্লেন যখন ম্যাচ না করবে, তখন তারা বডিটিকে ডিসপোজ করে দিবে। এখানে আমরা এটাও দেখতে পাই, কয়েকদিন আগে শিবা যে স্কেচটি তৈরি করছিল সেটা রাজেন্দ্র স্কেচ ছিল। আর শিবা সেখানে রাজেন্দ্র স্কেচ না বানিয়ে অন্য একটি স্কেচ তৈরি করে দিয়েছিল, যে জন্য পুলিশ রাজেন্দ্রের বডিটি ডিসপোজ করে দেয়। তারা জানতেও পারেনি ওই বডিটি রাজেন্দ্র ছিল। সিন চলে আসে প্রেজেন্টে। শিবা স্কেচটি তৈরি করে ফেলেছে। আর এরপরই দেখা যায় শিবা যে স্কেচটি তৈরি করেছে এটা আশান্তের স্কেচ। তার মানে এই বক্সের যে মাথাটি পাওয়া গিয়েছে সেটা আশান্তের মাথা। কিন্তু ইন্দু এখন এটাই বুঝতে পারছে না রাজেন্দ্র তাহলে কোথায় গেল। শিবা বলে সেটা তো শুধুমাত্র কালকেই বলতে পারবে। পুলিশও বুঝতে পারছে কালকে সিরিয়াল কিলার, আর কালকে এখনও যেহেতু বাইরে, তার পরবর্তীতে কার খুন হবে তা তারা বুঝতে পারছে না। এই জন্য পুলিশের থেকে কেসটিকে সিবিসিআইডিতে ট্রান্সফার করে দেওয়া হয়। তবে কালকে যে মারা গেছে এই বিষয়টা শিবা ছাড়া কেউই জানত না। এরপর শিবা ভাস্করকে কবরস্থানে নিয়ে আদিনীর কবরের পাশে কালকির কবরটি দেখায়। এতে করে ভাস্করও বুঝতে পারে কালকি মারা গেছে। এর ভিতর দিয়ে এই কেসের কার্যক্রম এখানে শেষ হয়ে যায়। শিবা বাড়িতে ফিরে এই কেস সম্পর্কিত যত ডিটেলস ছিল সব কিছু জ্বালিয়ে দেয়। এমনকি আজকের পর থেকে কোনো ক্রাইম স্টোরি নিয়ে কাজ না করার সিদ্ধান্ত নেয়। কিন্তু একটি বিষয় কি চিন্তা করছেন, শুধুমাত্র কালকির বিষয়ে সবকিছু জানার পর শিবা এত বড় পদক্ষেপ কেন নিতে যাবে? শিবা কেন খুন করবে? তাহলে চলুন আরেকটি সত্য জেনে আসি। আজ থেকে 4 বছর পূর্বে শিবার কাব্যা যখন বিয়ে করে বাড়িতে ফিরছিল, পথে আদিনীকে বাঁচাতে গিয়েই শিবাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তবে ঠিক তখনই অন্য একটি গাড়ি এসে আদিনীকে মেরে দেয়। ওই সময় আদিনীর সাথে শিবাদেরকেও ওই একই হসপিটাল নেওয়া হয়েছিল। আর কাব্যা যেহেতু মারা গিয়েছিল, তাই আদিনী আর কাব্যার বডিটি মর্চুয়ারিতে নেয়ার পর কৈলাসাম আর আশান্ত আদিনীর সাথে যে কাজটি করেছিল সেটা কাব্যার সাথে করেছিল। তবে 2 বছরের স্মৃতি ভুলে যাওয়ার কারণে ওই সময় অ্যাকচুয়ালি কী হয়েছিল শিবা সে সম্পর্কে কিছু জানত না।
পরবর্তীতে কালকে যখন ওই ঘটনার কথা শিবাকে খুলে বলেছিল, তখনই শিবা জানতে পেরেছিল আসলে হসপিটালে কি ঘটেছিল। এই জন্য কালকে মারা যাওয়ার পরও শিবা রাজেন্দ্র আর আশাদকে খুন করে তাদেরকে শাস্তি দিয়েছে। এমন বিকৃত মানসিকতার মানুষদেরকে খুন করে শিবা কি কোনো অন্যায় করেছে? তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।